আসসালামু আলাইকুম। আশা করি আমার ডিয়ার ভিউয়ার্স যারা আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আশা করি ভিডিওর থাম দেখে বুঝতে পারছেন আমি কি নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিওটা চেষ্টা করবেন একদম 1 সেকেন্ড না টেনে দেখার জন্য। এটা আপনি যদি একজন জব সিকিউর বা চাকরি প্রার্থী হয়ে থাকেন খুবই কাজে লাগবে ভিডিওটা, একদম কাজের মতো ভিডিও একটা। তো দেখেন ভিডিওর থাম প্রথম লেখা হয়েছিল যে কোন স্মার্ট ওয়েতে কীভাবে পড়লে আপনি প্রথমবারেই আপনার সাকসেস নিশ্চিত, প্রথমবারেই সাকসেস, সেটা কিভাবে পড়বেন। প্রথম কথা হচ্ছে আপনি কিভাবে পড়বেন, তাই না? তো বিশেষ করে আপনারা যারা বিসিএস দিবেন, আর সবথেকে বেশি যেটা আমি রিকোয়েস্ট পেয়েছি সেটা হচ্ছে প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষার জন্য। তো আমি যে কথাটা বলবো আশা করি আমার কথাটা একদম মনোযোগ সহকারে ক্রিস্টাল ক্লিয়ারভাবে আপনি শুনবেন, 1 সেকেন্ড টাইনেন না। এটা আমার অনুরোধ থাকলো আপনাদের কাছে। ধরে নেওয়া যাক প্রথমে আমি পরীক্ষা দিব নিবন্ধন অথবা প্রাইমারি। আপনি কিভাবে পড়বেন? তো আপনি নিবন্ধনটা আপনারা জানেন তার মধ্যে তুলনামূলকভাবে সহজ, যেহেতু 40% মার্ক অ্যাচিভ করলেই টিকতে পারা যায়। তো দেখেন প্রাইমারিতে তো আর সেটা না। প্রাইমারিতে আপনার দেখা যাচ্ছে যে অবশ্যই মার্ক যে বেশি পায় তাকে চাকরি দেওয়া হয়। তো নিবন্ধন আর প্রাইমারির ক্ষেত্রে দেখেন কিভাবে পড়বেন। যদি আপনি একজন নিবন্ধনধারী হন অথবা প্রাইমারি হন, ধরেন আমি ধরে নিচ্ছি নিবন্ধন পরীক্ষা দেবো, আমি এটা পরীক্ষা দেব, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ওই নিবন্ধন পরীক্ষার বিগত সালের যত প্রশ্ন আছে, বিগত সালের প্রশ্ন এটা অবশ্যই পড়তে হবে। এটা হচ্ছে 1 নাম্বার কথা, বিগত সালের প্রশ্ন আপনাকে পড়তেই হবে, ঠিক আছে? সাথে নিবন্ধন দিবেন, ঠিক আছে, প্রাইমারির যে বিগত সালের প্রশ্ন আছে এবং সাথে এই যে প্রাইমারির যে বিগত সাল আছে, প্রাইমারির বিগত সাল, তাহলে এটাও পড়তে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে ভালো একটা আপনি মার্ক কমন পাবেন, এটা হচ্ছে নিশ্চিত থাকেন। এখন এটা হচ্ছে আমি কিন্তু ধাসে ধাসে বলতেছি যেন আপনাদের সহজ হয়। আপনারা ভিডিওটা প্লিজ, এইভাবে একদম আমি আপনাদের কাছে অনুরোধ হাত জোর করতেছি, আপনারা টানাটানি করেন না। দেখেন তারপর হচ্ছে ধরেন আমি প্রাইমারিতে পরীক্ষা দিব। আমি কিসে পরীক্ষা দেব? প্রাইমারি। তো প্রাইমারিতে পরীক্ষা দিলে অবশ্যই বিগত সালের প্রশ্ন তো পড়তেই হবে, কারণ বিগত সালের প্রশ্ন তো মিস নাই। তাহলে বিগত সালের প্রশ্ন এটা অবশ্যই পড়তে হবে। এবং যেহেতু প্রাইমারিতে দিবেন, নিবন্ধনের যে বিগত সালের প্রশ্ন আছে ওগুলাও পড়বেন, মানে উল্টা, মানে সেম জিনিস, ঠিক আছে? আপনি প্রাইমারিতে দেন আর নিবন্ধন দেন, যেটাই দেন আপনি প্রাইমারি নিবন্ধনের বিগত সালের প্রশ্ন অবশ্যই পড়তে হবে, নাম্বার 1। আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ যে কথা, যে সেটা হচ্ছে বিসিএস এর যে প্রশ্নগুলো আছে, বিসিএস এর প্রশ্ন থেকে আপনি অনেক কমন পাবেন, অনেক। বিসিএস এর প্রশ্ন যদি আপনি পড়েন তাহলে হিউজ পরিমাণ প্রশ্ন কমন পাবেন। অর্থাৎ আপনি মানে বলতে গেলে এরকম একটা অবস্থা, যদি নিবন্ধন পরীক্ষা দেন এই দুইটা মানে নিবন্ধনের প্রশ্ন বিগত সালের, প্রাইমারি বিগত সালের প্রশ্ন আর বিসিএস এর প্রশ্ন পড়লেই বলতে গেলে পাস হয়ে যায়। মানে বলতে গেলে প্রায় আপনার 30-35টা এমনিতে কমন থাকে। তাহলে বিসিএস এর প্রশ্ন, তাহলে বিসিএস এর প্রশ্নটা আপনি কিভাবে পড়বেন এটাই হচ্ছে একটা বিষয় আছে। আমি একদম মানে ইন ডিটেলস বলবো, আমি এই ভিডিওতে ইনশাআল্লাহ ডিটেলস বলবো কিভাবে আপনারা পড়বেন। প্রত্যেকটা অধ্যায় নিয়ে আমি কথা বলবো, অধ্যায় বলতে প্রত্যেকটা বিষয় নিয়ে। আমি বাংলা নিয়ে কথা বলবো, সাধারণ জ্ঞান তো অনেক পড়তে হয় সেটা নিয়ে কথা বলবো, যেটা আমাদের দেশের শিক্ষার্থীদের ভয় ইংরেজি সেটা নিয়ে কথা বলবো, আমি গণিত নিয়ে কথা বলবো, আমি অবশ্যই কথা বলবো, ঠিক আছে? এগুলো একটু আমার সাথে থাকেন। তাহলে প্রাইমারি নিবন্ধন যখন পরীক্ষা দিবেন, বিসিএস এর যে প্রশ্ন আছে, ধরেন যে এই 35তম থেকে কিন্তু ধরেন এখন হচ্ছে কত আপনার 46 বিসিএস, এ পর্যন্ত কিন্তু 200টা করে এমসিকিউ আছে, 200টা করে এমসিকিউ আছে। তাহলে পড়া কিন্তু অনেক। তাহলে এত কি, আর এই দশম থেকে আপনার এই যে দশম থেকে 35তম পর্যন্ত হয়েছে হচ্ছে আপনার 34 পর্যন্ত হয়েছে হলো 100টা করে এমসিকিউ, 34 পর্যন্ত হয়েছে। তো এখন কথা হচ্ছে যে এত প্রশ্ন কি পড়া আদৌ সম্ভব? এত প্রশ্ন কি আদৌ পড়া সম্ভব অন্তত প্রাইমারি নিবন্ধনের জন্য? তাহলে আপনি আপনার সিলেবাসটাকে দেখেন। আপনার সিলেবাসে দেখেন বিসিএস যখন পরীক্ষা দিচ্ছেন সেখানে প্রায় আপনি 11 সাবজেক্টের উপর পরীক্ষা দিচ্ছেন। যেমন সেখানে থাকতেছে আপনার যেমন মানসিক দক্ষতা আছে, ইংরেজি সাহিত্য আছে, ভূগোল আছে, এরকম মানে অনেক বড় একটা বিষয় আর কি। তো যেহেতু আপনি প্রাইমারি নিবন্ধনে পরীক্ষা দিচ্ছেন, তাহলে আপনি যখন বিসিএস এর প্রশ্নটা পড়বেন, তো আপনার তো মেইন তো 4টা, তাই না? গণিত, ইংরেজি,
বাংলা ব্যাকরণ বিশেষ করে আর সাধারণ জ্ঞান। তাহলে বিসিএস এর প্রশ্ন থেকে আপনি বিসিএস এর সালে বিগত সালের প্রশ্ন পড়বেন, তবে এই 4টা টপিককে আপনি ভালোভাবে পড়বেন এবং হচ্ছে ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করবেন। দেখবেন একটা প্রশ্নের নিচে ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যা সহ অবশ্যই পড়বেন। এটা মনে রাখবেন। তার মানে আপনার প্রাইমারি নিবন্ধন পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই মানসিক দক্ষতা পড়তে হচ্ছে না। আপনার ইংরেজি সাহিত্য থেকে আসবে, হয়তো একটা প্রশ্ন আসে, তো একটা প্রশ্ন আসলেও সেটা একদম ইন ডিপলি ওইভাবে জানতে হবে বিষয়টা এমন না। যেমন দেখেন, আপনি যদি যেমন বিসিএস প্রিলিতে আপনার হচ্ছে 15 মার্কের থাকে ইংরেজি সাহিত্য, 15 মার্কের। তাহলে 15 মার্ক মানে কি? 15টা এমসিকিউ। তাহলে আপনি এখন বলেন যে আপনি এই দশম থেকে যে 46তম পরীক্ষা দিয়েছেন, তার মানে 15 গুণন হচ্ছে কত আছে এখানে, ধরলাম আমি 45 ধরলাম, তাহলে কত হইতেছে দেখেন। আপনি এখন গুণন দেন, এখানে গুণন দিলে প্রায় হচ্ছে আপনার 1000 প্রায়। আমি কিন্তু এই ফিক্সড একটা লিখি নেই, ফিক্সড রেজাল্ট লিখি নেই। তো আপনারা একটু ক্যালকুলেটরে গুণন দিয়ে দেখবেন যে আপনি 45টা বোর্ড, তার মানে 45 পর্যন্ত, মানে কি আমি 10টা বাদ দিলাম, কারণ দশম থেকে শুরু হয়েছে, তার মানে হচ্ছে আমি 35 লিখলাম এখানে, ঠিক আছে? দশম বিসিএস থেকে শুরু হয়েছে। তাহলে আপনি এটা গুণন দেন যে কত প্রশ্ন পড়তে হয়। তাহলে আপনি যদি এই 1 মার্কের জন্য আপনার প্রাইমারিতে বা নিবন্ধতে মাত্র একটা প্রশ্ন আসবে, তো একটার জন্য কি আপনি এই এতগুলো প্রশ্ন পড়া সম্ভব? ধরে নিলাম প্রায় 1000 প্রশ্ন পড়া কি সম্ভব? আমার জানি না, ভিডিওটা হয়তো ইনশাল্লাহ অনেক দিন থাকবে, তো তখন বলতেছি, এখন তো এখনকার হিসেবে দিলাম এটা। তো এখান থেকে যে ইম্পর্টেন্ট কথা, মানে ইম্পর্টেন্ট যে বিষয়, যেমন উইলিয়াম শেক্সপিয়ার, জন কিটস, পিবি শেলি বা ক্রিস্টোফার মার্লো, মানে যে সাহিত্যিকগুলো আছে আপনার, যে ইম্পর্টেন্ট, জাস্ট তাদের মানে কতিপয় কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যেগুলো পড়লেই এনাফ। মানে জাস্ট আমার ভিডিও, আমার চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে অবশ্যই আমি এখান থেকে এই সাহিত্য পাঠ থেকে সর্বোচ্চ 150 থেকে আমি 200টা প্রশ্ন দেবো সর্বোচ্চ। এটা এই 150 থেকে 200 এত পড়তে হবে না, যদিও এত পড়তে হবে না, 200টা পড়া লাগে না। 150টা প্রশ্ন পড়লে ইনশাল্লাহ আপনি ওই যে এমসিকিউ প্রাইমারি নিবন্ধনে একটা আসবে সাহিত্য থেকে, এটা পারবেন ইনশাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? তাহলে এটা কিন্তু আমি বললাম। তাহলে দেখেন, তাহলে আমার বিসিএস এর রিলেটেড যে সাবজেক্টগুলো, আমার টার্গেট 4টা, একটা হচ্ছে গণিত, একটা হচ্ছে ইংরেজি, একটা হচ্ছে বাংলা সাধারণ জ্ঞান। আবার গণিতগুলো যখন করবেন, একদম দেখবেন প্রাইমারি নিবন্ধনে যে গণিতগুলো আসে, একদম সেই মোস্ট ইম্পর্ট্যান্ট গণিত কিন্তু আসে না, ঠিক আছে? তাহলে আমি এখন অধ্যায় ভিত্তিক আলোচনা করতেছি, আমি এখন মানে চ্যাপ্টার ওয়াইজভাবে আলোচনা করব কিভাবে আপনারা পড়বেন। তাহলে আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন যে অবশ্যই প্রাইমারি পরীক্ষা দেন অথবা নিবন্ধন পরীক্ষা দেন, মানে এই দুইটা বিগত সালের প্রশ্ন পড়বেন, আর বিসিএস এর প্রশ্নটা কিভাবে পড়বেন এটা তো আমি বলেই দিলাম। এখন আমি আলোচনা করব ইনশাল্লাহ যে এই 4টা বিষয় কিভাবে আপনি ভালো পড়বেন, কিভাবে আপনি পড়লে নিশ্চিত সাকসেস। দেখেন, প্রথমে আমি কথা বলবো, প্রথমে আমি বাংলা নিয়ে কথা বলবো, যেটাতে মানে একদম হিউজ একটা মার্কের জায়গা। মানে আপনারা এত বেশি সাম্প্রতিকের পিছনে এত বেশি না ছুটে, যদি আপনার প্রাইমারি নিবন্ধন টার্গেট থাকে, আমি তো মনে করি সাম্প্রতিক না পড়লেও সমস্যা নাই। আমি যেটা মনে করি, ওই যেটা 1 মার্ক যেটা আসবে ওটা দেখবেন এমনি পারেন। তো যাই হোক, মানে এত বিষয়ে সময় দিয়ে না। কারণ কথাটা আমি কেন বললাম, দেখেন রিসেন্ট কোশ্চেনের কথা এই জন্যই বললাম। দেখেন, আপনি যদি প্রতি মাসে 20 টাকা হোক বা 25 টাকা হোক আপনি তথ্য কণিকা বলতেছেন বা কারেন্ট অ্যাফেয়ার্স বলতেছেন বা কারেন্ট ওয়ার্ল্ড বলতেছেন বা আরও অত্যন্ত মানে অন্যান্য আমি জানি না, এত নাম জানি না, তো আপনাকে আমি জাস্ট একটা সাধারণ একটা সেন্স দেই। ধরেন আপনি একটা বই থেকে প্রতি মাসে ধরেন যে আপনি 200টা এমসিকিউ গ্যাদার করতেছেন, ধরেন আপনি 200টা এমসিকিউ পারলেন, তাহলে আপনি ধরেন একটা পরীক্ষা ধরেন যে জানুয়ারি মাসে ধরেন যে অ্যাপ্লাই করছেন, তো ওই পরীক্ষাটা কমপক্ষে দেখা যায় বাংলাদেশের সিচুয়েশনে সাধারণত আপনার মিনিমাম 7 থেকে 8 মাস পরে পরীক্ষাটা হয় সাধারণত। তাহলে আমি ধরে নিলাম 6 মাস, তাহলে 6 মাস যদি আপনার সেই পরীক্ষা হয়, তার মানে 6 দুগুণা 1200 এমসিকিউ, এটা সর্বনিম্ন। এটা হচ্ছে আমি সর্বনিম্ন হিসাব ধরাইলাম। তাহলে 1200টা এমসিকিউ আপনি যে পড়তেছেন, এই 1200 এমসিকিউর জন্য তারপরেও কি আপনি নিশ্চিত বলতে পারবেন যে 1200টা এমসিকিউ পড়লে আমি 1 মার্ক নিশ্চিত কমন পাবো? এটা কি আপনি বলতে পারবেন? আপনি কিন্তু বলতে পারবেন না। কিন্তু দেখেন 1200 এমসিকিউ না, আমি এমনভাবে পড়াবো এই 1200-র ভিতর থেকে আমি একটা শূন্য কাটিয়ে দিলাম, তাহলে কত থাকলে 120টা। আমি এমনওভাবে পড়াবো 120টা এমসিকিউ পড়বেন, এখান থেকে আপনি বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষা দিতে যান, কমপক্ষে আপনি 120টা প্রশ্নের মধ্যে কমপক্ষে আপনি 10টি এমসিকিউ কমন পাবেন যে কোনো পরীক্ষা, আমি যদি বলি ইনশাল্লাহ
যে কোনো পরীক্ষাতে আমি 120টা প্রশ্ন দেবো, এখান থেকে কমপক্ষে আপনি 10টা প্রশ্ন কমন পাইবেন। তবে সেটা সিস্টেমভাবে পড়তে হবে, আমি বলছি পড়া বারবার স্মার্টভাবে পড়তে হবে, ঠিক আছে? তো যাই হোক, তাহলে আমি সাম্প্রতিক বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এইবার আমি কিছু অধ্যায় নিয়ে বই নিয়ে কথা বলি। আমি কিছু বই নিয়ে কথা বলি, সেটা হচ্ছে দেখেন, প্রথমে আপনারা কিভাবে পড়বেন, এটা হচ্ছে বিষয়, যে কিভাবে পড়বেন, হাউ টু রিড, কিভাবে, এটা বানানটাই ভাবে, কিভাবে পড়বেন, ঠিক আছে? তাহলে দেখেন কিভাবে পড়বেন, এই কিভাবে পড়াটা হচ্ছে সবথেকে বেশি জরুরি বিষয়, কিভাবে পড়বেন। এক নম্বর কথা, আমি যদি দেখেন সবথেকে মার্ক বেশি তোলা যায় হচ্ছে বাংলা অংশ থেকে। তো ধরেন আমি বাংলা লিখলাম, তাহলে বাংলা পাঠের প্রত্যেকটা অধ্যায় তো আপনাকে অবশ্যই পড়তে হবে, মানে আপনারা জাস্ট অধ্যায় পড়বেন। ধরেন আপনি বাজার থেকে যে কোনো একটা গাইড কিনলেন, আমি কোনো গাইডের নাম বলতেছি না, প্রায় সবগুলো গাইড ধরতে গেলে একই প্যাটার্নের। আপনি যে কোনো একটা গাইড কিনলেন, দেখা যায় সেইখানে পেজ আছে সর্বনিম্ন দেখা যায় যে 1000 পেজ। এই কথাটা একটু, টপিকটা একটু মাথায় রাখেন। আমার লেখা কি বোঝা যায়? মার্কারটা আসলে ডিস্টার্ব করতেছে তো, আচ্ছা মার্কারটা আমি চেঞ্জ করে নিই। ধরেন তাহলে আমি কি বললাম, কথাটা আমার কথা বুঝতে পারছেন? যে ধরেন 1000 পেজ সর্বনিম্ন একটা বই কিনলেন। এখন কথা হচ্ছে যে আপনাকে পড়তে হবে কি অধ্যায় ধরে। অধ্যায় ধরে কেমন? তাহলে আমি বাংলা লিখছি, যেমন দেখেন আপনারা জানেন সবাই যারা চাকরি পরীক্ষার্থী, এই যে মাত্রা, এই মাত্রা থেকে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই আসে। এরকম আমি আমার সাথে থাকেন, আমি বলতেছি আমার চ্যানেলের সাথে থাকেন, আপনাকে চাকরি পাওয়াইতে কী করা লাগে ইনশাল্লাহ আমি সেটা দেখবো। আমি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে, আমি প্রত্যেকটা অধ্যায় সহজ টেকনিকে আমি ইনশাল্লাহ আপনাদের মানে আমি উপহার দেব। আপনারা শুধু আমাদের একটু দোয়া করেন। ধরেন এই মাত্রা নিয়ে একটা প্রশ্ন আসে, এমসিকিউ আসবে, আপনি যে কোনো পরীক্ষা দিতে যান আসবে। তাহলে অর্ধমাত্রা, পূর্ণমাত্রা, মাত্রাহীন, তাহলে আপনাকে এটা জানতে হবে। কিভাবে জানতে হবে? যেমন দেখেন আমি মাত্রা যেহেতু লিখছি, আমি কি লিখতে পারি না, ধরেন আমি লিখলাম এটা পতে পরিমণি, আচ্ছা যাই হোক, পূর্ণ স্বরে অতে অর্ধ আর দন্তান্নতে নাই, তাই না? তাহলে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা আর মাত্রাহীন, মাত্রাহীন বারে মাত্রা নাই। তাহলে আমি এই পাশে ধরেন আমি লিখলাম স্বর, আমি কি লিখলাম, আমি স্বর লিখলাম, আর এই পাশে আমি ব্যঞ্জন লিখলাম। এখন এইখানে আমি লিখলাম এইভাবে, ঠিক এইভাবে আমার মতো করে পরীক্ষা হলে লিখে নেবেন, মানে প্রশ্নের উপর একটু লিখে নেবেন 614 আর 26 76, তাই না? তাহলে দেখেন এখন আমি যদি একটু রেজাল্ট বের করি, তার মানে পূর্ণমাত্রা, এই ঘরটা পূর্ণমাত্রা, এটা অর্ধমাত্রা, এটা মাত্রাহীন, নাই মানে মাত্রাহীন। আচ্ছা তাহলে দেখেন পূর্ণমাত্রার বর্ণ কয়টা আছে? 26 আর 6 কয়টা আছে? 30টা। তাহলে বাংলা ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রার সংখ্যা হচ্ছে 30টা। আবার দেখেন আপনি অর্ধমাত্রা কয়টা আছে? 7 আর 1 হচ্ছে 8টা। মাত্রাহীন বর্ণ কয়টা আছে? 10টা। এখন ধরেন এক্সামিনার আপনাকে প্রশ্নটা আরও বেশি কঠিন করলো, আপনাকে বলা হলো যে বাংলা বর্ণমালায় স্বরবর্ণের অর্ধমাত্রা বর্ণ কয়টা? স্বরবর্ণের অর্ধমাত্রা, তাহলে স্বরবর্ণের লাইন এটা স্বরবর্ণের লাইন না? তাহলে স্বরবর্ণের অর্ধমাত্রা বর্ণ কয়টা? এই যে একটা। তাহলে অ্যান্সার কোনটা? এই একটা হচ্ছে অ্যান্সার। আবার যদি বলা হয় বাংলা বর্ণমালায় স্বরবর্ণের মাত্রাহীন বর্ণ কয়টা? এই যে মাত্রাহীন বর্ণ হচ্ছে 4টা। কথা বুঝতে পারছেন? ব্যঞ্জন বর্ণের বলা হলো পূর্ণমাত্রা বর্ণ কয়টা? এই যে 26টা, এই যে 26টা। আবার বলা হলো ব্যঞ্জন বর্ণের মাত্রাহীন বর্ণ কয়টা? এই যে 6টা। যদি বলা হয় ব্যঞ্জন বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জন কয়টা, তাহলে মোট বললে এই দুইটা ঘর যোগ করে দিবেন, 4 6 10। কথা বোঝা গেছে? তো আমি এইভাবে ট্রিক্স দিয়ে পড়াবো ইনশাআল্লাহ। যেমন ধরেন এরকম অধ্যায় আছে। আবার দেখেন এই ইয়া থেকে প্রশ্ন আসে, এই যে আপনার ঘোষ অঘোষ। তাহলে আপনারা জানেন যে আমরা যেমন, আমি একটু লিখি ক খ গ ঘ। আমি এখানে হচ্ছে এই জন্যই পরের লাইন চ লিখলাম না। কেন লিখলাম না জানেন? কারণ এই ক খ গ দেখবেন যে কোনো জায়গায় ক খ গর পরে লেখা আছে যে চ ছ জ ঝ ক খ গ ঘ উ চ ছ জ ঝ ইয়, ঠিক আছে? তারপর কি আছে? ট ঠ ড ঢ, আচ্ছা এখানে আছে ট ঠ ড ঢ উন্নত ত থ দ দ দন্ত্য প ফ ব ব ম। এই ক থেকে ম, এই 25টা বর্ণকে বলা হয় পৃষ্ঠীয় বর্ণ। এখন আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাদের, যেমন দেখেন এই যে আমি বর্গগুলো লিখলাম, এই ইয়র পরে আমি কিন্তু থেমে যাচ্ছি, তাই না? এই বর্ণগুলো কিন্তু এই শেপে লেখা হয়। আমি কিন্তু উঁর পরে আমি চ লিখিনি, আমি এখানে কি চ লিখছি? আমি লিখিনি। কেন লিখি নাই? কারণ এই বর্ণগুলোকে এই দেখেন স্কোয়ার শেপ বর্গ আকারে লেখা হয়েছে, এই জন্য নাম হয়েছে এগুলোর বর্গীয় বর্ণ। কথা বুঝতে পারছেন? এই বর্গ আকারে লেখা হয় জন্য বর্গীয় বর্ণ। তো যাই হোক, আমি এটা বোঝানোর বিষয় না। তো ধরেন যেরকম টান দেওয়া থাকলো, ঠিক আছে, এরকম টান দেওয়া থাকলো, তো আপনি যখন এগুলো বুঝবেন, যেমন ক থেকে
মো পর্যন্ত, ক থেকে মো পর্যন্ত এই 25টা বর্ণ, এই 25টা বর্ণকে বর্গীয় বর্ণ বলেন, পৃষ্ঠীয় বর্ণ বলেন, স্পর্শীয় বর্ণ বলেন, একই কথা। এখন দেখেন, ধরেন আমি যদি বলি, আমি আপনাকে বললাম এই যে এখানে ঘর আছে কয়টা, 1 2 3 4 5টা, তাহলে 5টা ঘর আছে। তো 5টা ঘরের মধ্যে দেখেন, আমি জাস্ট পড়ার সিস্টেমটা আপনাকে শিখাইতেছি। আমি প্রত্যেকটা অধ্যায় ইনশাল্লাহ এইভাবে উপহার দেবো প্রত্যেকটা সাবজেক্টে, আপনারা একটু সাথে থাকেন ইনশাল্লাহ। তো দেখেন, ধরেন আমি আপনাকে বললাম যে এই যে প্রথম 2 ঘর আছে না, এই প্রথম 2টা ঘরের নাম হচ্ছে অঘোষ, প্রথম 2টা ঘরের নাম অঘোষ। আর এই পরের 3টে ঘরের নাম কি? পরের 3টে ঘরের নাম হচ্ছে ঘোষ, মানে ঘুষ। মানে অঘোষ মানে যে ঘুষ দেয় না, অঘোষ মানে কি? যে ঘুষ খায় না তার হচ্ছে জমি জমা কম, তার রুম 2টা, জমি কম। আর যে ঘুষ খায় এই জন্য হচ্ছে তার জমি জমা বেশি, তার জন্য 3টা রুম। ঠিক আছে? তো দেখেন, আপনি যদি এটা জানেন যে প্রথম 2টা ঘরের নাম হচ্ছে অঘোষ, পরের 3টা ঘরের নাম হচ্ছে ঘোষ, তাহলে দেখেন এই 25টা বর্ণের মধ্যে এখন আমাকে বলেন, তাহলে পরীক্ষক আপনাকে বলছে যে খ, এই খটা কি, এই খটার নাম কি? উত্তর অপশনে থাকবে ক খ গ ঘ থাকবে। তাহলে খর নাম কি? এই অঘোষ। তাহলে খ যেহেতু দেখেন তো প্রথম 2টা ঘরের মধ্যে আছে না, তাহলে এখানে ক বলুক, খ বলুক, চ বলুক, ছ বলুক, ট বলুক, ঠ বলুক, ত বলুক, থ বলুক, প বলুক, ফ বলুক, মানে যেগুলো ওষ্ঠ আর কি। তো দেখেন, যাই বলুক অ্যান্সার কি হবে? অঘোষ। তার মানে আপনি কি এটা মুখস্থ করবেন? আপনি এটা না বুঝেন, এই ক অঘোষ, খ অঘোষ, চ অঘোষ, এগুলো মুখস্থ করবেন? এভাবে মন থাকবে না ভাই। আচ্ছা, তাহলে আমি যদি আপনাকে বলতাম যে যে বর্গীয় জ, তাহলে বর্গীয় জর নাম কি? তাহলে বর্গীয় জ দেখেন ঘোষের ঘরে আছে, তার মানে এটা হচ্ছে ঘোষ। আবার পরীক্ষক আরেকটা কঠিনভাবে প্রশ্ন দিল। কিভাবে কঠিনভাবে প্রশ্ন করবে? ধরেন, তাহলে আপনারা এটা একটু মনে রাখেন যে প্রথম 2টা ঘরের নাম হয় অঘোষ, পরের 3টা ঘরের নাম হচ্ছে ঘোষ, এটা মনে রাখেন। এরপর আপনারা মনে রাখবেন এখানে টোটাল 5টা ঘর আছে না, 5টা ঘর। এই 5টা ঘরের মধ্যে রাখবেন যে জোরগুলো, অর্থাৎ 2 নাম্বার আর 4 নাম্বার, এগুলোকে বলা হয় হচ্ছে মহাপ্রাণ। এগুলোকে কি বলা হয়? মহাপ্রাণ। আর যেগুলো বিজোড়, অর্থাৎ 1 1 3 আর 5, এই যে 1 3 আর 5 এগুলোকে বলা হয় হচ্ছে অল্প প্রাণ। এগুলোকে কি বলা হয়? অল্প প্রাণ বলা হয়। তাহলে দেখেন, আমি যদি আপনাকে ছ লিখতাম, ধরেন পরীক্ষক আপনাকে দিছে এই যে ছটা কি, এই ছর নাম কি, তাহলে দেখেন আপনি প্রশ্নে হয়তো ডিটেলস বুঝতে পারছেন। ছটা কি? প্রথম কথা, ছটা কোথায় আছে? অঘোষে আছে। দেখেন, আমি বলছিলাম না প্রথম 2টা ঘরের নাম অঘোষ, তাহলে প্রথম ছর নাম কি? অঘোষ। তাহলে এই যে অঘোষ লিখলাম। তাহলে অঘোষ ছ কিসে আছে? দেখেন, ছ 2 নাম্বার ঘরে আছে, জোর ঘরে আছে, আমি বলে লিখছি 2 নাম্বার ঘর আর 4 নাম্বার ঘরে থাকলে মহাপ্রাণ, তার মানে অঘোষ মহাপ্রাণ। বুঝতে পারছেন কথা? এইভাবে আপনি সবগুলোই আপনি বের করতে পারবেন। তার মানে আপনি কি মুখস্থ করবেন? ছ হচ্ছে অঘোষ মহাপ্রাণ, ছ অঘোষ মহাপ্রাণ, এটা মনে থাকবে ভাই? মনে থাকবে না। তাহলে এইভাবে আমি একদম ডিটেলস নিয়ে আমি ইনশাল্লাহ কথা বলবো। এই ভিডিওটা একটু বড় হবে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। আচ্ছা, এইটা গেল হচ্ছে আপনার বাংলার যে প্রসেসটা, এইভাবে আপনারা পড়বেন। এখন এরপর আমি কথা বলবো হচ্ছে সাধারণ জ্ঞান নিয়ে, কারণ সাধারণ জ্ঞানটা অনেক বেশি পড়তে হয়। সাধারণ জ্ঞানের বলতে গেলে এর কোনো পরিধি নাই। তাহলে কিভাবে পড়বেন, এটা হচ্ছে বিষয়। এখন দেখেন, তাহলে আশা করি বাংলা, তাহলে আমি আমার সাথে থাকেন, আমি বলতেছি, বারবার বলতেছি, আমি প্রত্যেকটা বিষয়ে এরকম সহজভাবে আপনাদের প্রত্যেকটা অধ্যায় আমি এভাবে ইনশাল্লাহ, কারক সমাজ বলেন, আমি এভাবে ইনশাল্লাহ ক্লাস দেব। এইবার দেখেন, এইবার সাধারণ জ্ঞানটা কিভাবে পড়বেন, মানে যাকে আমরা জিকে বলি, তাহলে সাধারণ জ্ঞান। তাহলে সাধারণ জ্ঞান কিভাবে পড়বেন? অধ্যায় ধরে পড়বেন। যেমন যেমন দেখেন, আমি একটা কথা বলি, যেমন আপনারা ফেসবুকে ঢুকলেই যেমন এখন এই যে অনেকভাবে এডিট করে সম্রাট শাহজাহান মুমতাজ বানাইতেছে, তাই না? তো ধরেন আমি মোগলদের মধ্যে ধরেন আমি শাহজাহান পড়বো। আমি কি পড়বো? আমি শাহজাহান পড়বো। বাবার হইলে একবার জ্বর, শাহজাহান পড়বো। তাহলে শাহজাহান যখন পড়বো, আমি কিভাবে পড়বো? তাহলে শাহজাহান যখন পড়বো তখন সে কি করছে, এই যে এইভাবে মনে রাখবো, সে কি বানাইছে? তাজমহল বানাইছে। এই যে তাজমহল বানাইছে। তাহলে তাজমহল বানাইছে। আচ্ছা, এই যে তাজমহল, এই তাজমহলের নির্মাতা কেডা? কিন্তু তাজমহলটা বানাইছে কেডা? মানে স্থপতি। তাহলে এই তাজমহলের যে স্থপতি কেডা? স্থপতি কিন্তু ওস্তাদ ঈসা খাঁ। ওস্তাদ কি নাম? ওস্তাদ ঈসা খাঁ। বুঝতে পারছেন? তাহলে তাজমহল সম্পর্কে, তাহলে শাহজাহান সম্পর্কে তাহলে কি? সে তাজমহল বানাইছে। ঠিক আছে? এখন বললাম তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? কিসের তীরে? নদীর তীরে। তাহলে কোন নদী? তাহলে নদীর নাম হচ্ছে যমুনা নদী। কি নদী? যমুনা নদী। আচ্ছা, যমুনা নদী। এরপরে সে কি করছে? এরপরে কিন্তু সে এই যে ময়ূর, আপনার যে ময়ূর সিংহাসন যে আছে না, আপনার এই যে ময়ূর সিংহাসন, এই ময়ূর সিংহাসন সে তৈরি করছে। সিংহাসন, তাহলে ময়ূর সিংহাসন তৈরি করছে।
বুঝতে পারছেন? আচ্ছা, ময়ূর সিংহাসন পরে কি করছে সে লাল কেল্লা তৈরি করছে। কি করছে? লাল কেল্লা। লাল কেল্লা এটা কোথায় করছে? এই যে ভারতের দিল্লিতে। ভারতের দিল্লিতে। এখন দেখেন, আমাকে বলেন, আমি জাস্ট এই সম্রাট শাহজাহান সম্পর্কে এর বাইরে আর কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই। তাহলে আপনি তাহলে শাহজাহান সম্পর্কে কি কি মানে পড়লেন, কিভাবে পড়লেন, জাস্ট এভাবে মনে রাখবেন। আমি এইভাবেই পড়াবো ভাই, আমি প্রত্যেকটা অধ্যায় এভাবে শেষ করব। তাহলে শাহজাহান কিভাবে কি কি তৈরি করছে? প্রথমে শাহজাহান তাজমহল বানাইছে। কি বানাইছে? তাজমহল। তাহলে সেই তাজমহলের স্থপতি হচ্ছে ঈসা খাঁ, মানে ওস্তাদ ঈসা খাঁ। আচ্ছা, সেই তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। কি নদী? যমুনা নদী। আচ্ছা, তাজমহল তাহলে আর কি কি বানাইছে? এই যে ময়ূর সিংহাসন, তাহলে ময়ূর সিংহাসন তৈরি করছে। আচ্ছা, আর কি করছে? সে লাল কেল্লা তৈরি করছে। এটা কোথায়? এই যে ভারতের দিল্লিতে। তাহলে এইভাবে যদি, তাহলে এরকম বাবার হইল একবার জ্বর শাল ওষুধে, মানে বাবার হইল মানে বাবরের পুত্র হুমায়ুন হইল একবার, মানে তার পুত্র আকবর, জ্বর তার পুত্র জাহাঙ্গীর, সারলো তার পুত্র শাহজাহান, সারলো ওষুধে তার পুত্র হলো আওরঙ্গজেব। তো যাই হোক, তাহলে দেখেন, আপনি যদি জাস্ট এই কয়েকটা জিনিস মনে রাখেন, আপনি জাস্ট দেখেন কয়টা কথা মনে রাখছেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে এই যে আপনি টোটাল 5টা এমসিকিউ পাইলেন, তাই না? তাহলে এই যে টোটাল 5টা এমসিকিউ পাইলেন, তাহলে শাহজাহান সম্পর্কে আসলে এই 5টা এমসিকিউর বাইরে কিন্তু আর কিছু আসবে না। এখন আমি প্রথমে একটা কথা বলছিলাম আপনাদের, যে প্রথমে কথা বলছিলাম যে আপনি যে বইটা পড়ছেন, ধরেন সেই বইটার 1000 পেজ আছে। কি আছে? 1000টা পেজ আছে। এখন এই 1000 পেজের মধ্যে দেখা গেল এরকম বই হয়তো আপনি হয়তো পড়ে ফেলছেন যে হয়তো একটা প্রশ্নের উত্তর, সব প্রশ্নের উত্তর হয়তো নাও থাকতে পারে, তবে একটা প্রশ্নের উত্তর দেখলেন আপনি 12 পেজে, একটা আছে 12 পেজে, একটা আছে 19 পেজে, একটা আবার দেখতেছেন যে 736 পেজে। তাহলে এইভাবে যদি এলোমেলোভাবে পড়েন, তাহলে কি আপনার মন থাকবে? আমাকে বলেন তো, মন থাকবে? থাকবে না। অধ্যায় ভিত্তিক পড়তে হবে। তাহলে এই যে সাধারণ জ্ঞান কথা বললাম, তাহলে আপনি দেখেন যে এইভাবে আপনার এই যে আপনার প্রাচীন যুগের ইতিহাস থেকে শুরু করে আপনার জাস্ট কি আছে, আমি একটু মুছে দিচ্ছি। তাহলে আপনি কিভাবে পড়বেন দেখেন। তাহলে সাধারণ জ্ঞানের বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাকে একটু বলেন যে জাস্ট বাংলাদেশ বিষয় বলি, ধরেন যে এই 12টা অধ্যায় আছে। তাহলে 12টা অধ্যায় যদি আপনি এভাবে পড়েন, 12টা অধ্যায়, আর আন্তর্জাতিক বিষয় আছে আপনার ওই রকমই সম্ভবত 11টা অধ্যায় আছে, 11টা অধ্যায় আছে। তাহলে দেখেন এই 11 আর 12, এই 23টা অধ্যায়। এই 23টা অধ্যায় যদি আপনি একটু এইভাবে, আমি যেভাবে পড়ার প্যাটার্ন শিখাইলাম, এভাবে যদি পড়তে পারেন, তাহলে আপনি ইনশাল্লাহ 90% প্লাস কমন পাইবেন, 90% প্লাস কমন পাইবেন ইনশাল্লাহ। ঠিক আছে? তবে এইভাবে পড়তে হবে। পড়ার সিস্টেমটা হচ্ছে এরকমভাবে। আশা করি বুঝতে পারছেন আমি সাধারণ জ্ঞান নিয়ে আমি কি বলতে চাইছি বা বলছি। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন, আমি আসলে ভিডিও অনেক লেন্থ হবে, আমি চেষ্টা করতেছি সংক্ষিপ্তভাবে বলার জন্য। এরপরে দেখেন, সাধারণ জ্ঞানের পরে আসলে হচ্ছে ইংরেজি। আপনি ইংরেজি অংশ কিভাবে পড়বেন, এইবার হচ্ছে কথা। ইংরেজি অংশের সমাধান, ইংরেজি অংশ। তাহলে ইংরেজি অংশ আপনারা প্রথমেই আপনাদের বলি, আপনারা যারা আমার এই চ্যানেলের ভিডিও দেখতেছেন, আপনারা অবশ্যই জানেন যে আমার এই চ্যানেলটাই হচ্ছে ইংরেজির বেস। আমার চ্যানেলটাই ইংরেজির উপর তৈরি করা। আপনারা আমার প্লেলিস্টে গেলে, আমি আশা করি এটুকু, আমি আমার নিজস্ব অপিনিয়ন থেকে বলতেছি যে আমি আশা করি আপনাদের ক্লাসগুলো ভালো লাগবে। আমি চেষ্টা করছি যে প্রচলিত যে ইংরেজি পড়া মানে শুধু শিটের বস্তা, শিট দেওয়া, রুল দেওয়া, আমি চেষ্টা করছি সেই শিটের প্রসেস থেকে বের করে নিয়ে আসা। আমি চেষ্টা করছি আমার যে কোনো একটা ভিডিও, আমার যে কোনো একটা ভিডিও আপনি প্লে করলে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ। তাহলে দেখেন, তাহলে প্রথম কথা, আমার প্লেলিস্টে চাকরির পরীক্ষায় যেগুলো আসবে, আমি তো সিলেবাস এর আগে একটা ভিডিও দিছি যে কী কী ইংরেজি অংশ আছে, মানে আপনাদের চাকরি পরীক্ষায় কী কী ইংরেজি থাকে তা তো আমি বলছি। যেমন এই রাইট ফ্রম, ভার্ব, টেন্স, ভয়েস, ট্রান্সফরমেশন, সেন্টেন্স, ডিগ্রি, ফ্রেজ, আমি যেগুলো যাই বলছি, যেগুলো আছে সবগুলোই আছে। আমি চেষ্টা করবো ওই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব, যে একদম ইংরেজি অংশে কী কী থাকে আমি দেওয়ার চেষ্টা করছি এবং বিস্তারিত বুঝাই দিছি যে কীভাবে উত্তর করতে হবে, ইংরেজি অংশের উত্তরটা কীভাবে করতে হবে আমি তাও বুঝাই দিছি। তো আমি চেষ্টা করবো ভিডিওর লিঙ্কটা নিচে দেওয়ার জন্য, মানে ডিসক্রিপশনে দেওয়ার জন্য। তাহলে ইংরেজি অংশের মানে আমার সাথে থাকলে কি পারবেন, এক নম্বর কথা হচ্ছে আমার প্লেলিস্টে যে অধ্যায়ভিত্তিক যে ভিডিওগুলো আছে অল্প অল্প করে, আপনারা সেটা দেখলে আপনাদের চাকরি পরীক্ষা 80% শেষ। ইংরেজি অংশের 80% শেষ, এই আপনারা এটা জানেন, 80%। এখন তাহলে আর আমি কেন 10% থেকে 15% আমি বাদ রাখলাম। এখন আমার সাথে, আমার চ্যানেলের সাথে আপনারা যদি থাকেন, তাহলে আমি কি করবো ইনশাল্লাহ জানেন, আমি প্রথম কথা ওই যে ভিডিওগুলো, যেমন আমি ধরেন যে
ধরেন আমি ধরেন আপনাদের ভয়েস শিখাইছি, তাহলে ভয়েসে এই যে আমার ভয়েস শিখাইছি, তাহলে ভয়েসে ধরেন যে ওই ভিডিওগুলো আপনি যে পরিমাণ ভিডিও আছে আপনি জানলে চাকরির পরীক্ষার জন্য আপনার হয়তো 90% কাভার হবে, কিন্তু আরও যে 10% আছে আপনারা যদি আমার চ্যানেলের সাথে থাকেন, আপনাদের ফিডব্যাক যদি আলহামদুলিল্লাহ ভালো হয়, আপনাদের ফিডব্যাক ভালো হলে আমি চেষ্টা করব ওই ভয়েসের উপরে ওই ভিডিওটা আমি আরও বেশি রিকভার করবো, মানে ওই টপিকের উপরে ধরেন যে এখানে হয়তো আপনাকে ধরেন 10টা ট্রিক্স শিখিয়ে দিছি, মানে 10টা ম্যাজিক, 10টা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আরে ভাই আমি আসলে আমার প্লেলিস্টে যে কোনো একটা ভিডিও আপনি প্লে করেন, আমার গ্রামারের যে কোনো একটা ভিডিও প্লে করেন, তাতে আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, ধরেন 10টা ম্যাজিক দেওয়া আছে, হয়তো আপনাদের কি করব আমি এর সাথে হয়তো আর হয়তো 3টা ম্যাজিক যোগ হবে, তাহলে এইভাবে আমি নতুন একটা ভিডিও আবার নতুন করে পাবলিশ করবো ইনশাল্লাহ। এবং কি করব, আমি যে এত সময় যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা টপিকের উপরে আমি ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব একদম বিস্তারিতভাবে অধ্যায়ভিত্তিক আলোচনা এবং সেটার মডেল টেস্ট আকারে, অর্থাৎ আপনি আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে যেন আপনার যেন আশা করি কোনো কোচিংয়ের উপরে ডিপেন্ড না করতে হয়, এটা আমি চেষ্টা করব। তো আপনারা একটু আমার জন্য শুধু দোয়া করবেন, এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ। তাহলে ইংরেজি অংশের কথা বললাম না, কারণ আমার চ্যানেলে ইংরেজির আর বলার কিছু নাই, আপনি জাস্ট সিলেবাস দেখবেন, বা সিলেবাস আমাকে বললে আমি দিব, সিলেবাস হচ্ছে আপনি দেখবেন আর আমার প্লে লিস্টগুলো দেখবেন, আর ইংরেজি কিছু বলার নাই, ঠিক আছে? এখন দেখেন গণিত, তাহলে গণিত অংশ কিভাবে পড়বেন? গণিত অংশ দেখবেন, যেমন দেখেন আমি একটা গণিত থেকে তাহলে কিছু অধ্যায় আছে যেগুলো মানে খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে প্রাইমারি নিবন্ধের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেমন আপনার মৌলিক সংখ্যা বলেন, ছোট বড়, ভগ্নাংশের ছোট বড়, দশমিকের গুণ ভাগ যোগ, তারপরে ধরেন যে আপনার লসাগু গসাগু, ঐকিক নিয়ম, আপনারা সবাই যারা জানেন নাহলে সিলেবাস দেখলে তো পারবেন। এখন ধরেন যেমন গুণ ভাগ যদি কথা বলি, ধরেন আপনাকে আমি বললাম 0.2 ইন্টু 0.3 ইন্টু 2, তাহলে কত হয়? ধরেন আপনাকে এটা বলতেছে কত হয়, তাহলে আপনারা হয়তো এগুলো জানেন, আপনি কিছু বললাম না, যখন এরকম গুণ থাকবে মনে করবেন এই পয়েন্টগুলো নাই, ধরেন আমি পয়েন্ট দেখতেছি না, তাহলে এখানে পয়েন্ট না দেখলে কি আছে 3 আর 2, তাহলে 3 দুগুণা 6 আর 6 দুগুণা হচ্ছে 12, তাহলে আমি এই যে 12টা আমি লিখলাম, ঠিক আছে? মানে আমি পয়েন্ট ছাড়া কাউন্ট করছি। কিন্তু এখন দেখেন পয়েন্টের পরে কয়টা ঘর আছে? 1টা 2টা, তাহলে এখানে পয়েন্টের পরে 1 2 ঘর আছে, তাহলে এইটাই হচ্ছে আপনার অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই 0.2 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে এইভাবে আপনার মৌলিক সংখ্যা আপনাকে বলতে পারে, যেমন 1 থেকে 100 পর্যন্ত আপনারা সবাই জানেন মৌলিক সংখ্যা কয়টা, যেমন হচ্ছে 25টা, যেমন আপনারা ক্রম জানেন এই যে 44 22 322 321, তার মানে প্রত্যেকটা ঘর 10 করে, তার মানে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টা। তাহলে কি আছে মৌলিক সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত 4টা, যেমন 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, এরকম, তাই না? তাহলে এরকম, তাহলে পরের 10টা মানে প্রত্যেকটা ঘর মনে করেন 10 করে, 10 20 30 40 50 60 70 80 90 100। তাহলে আমি যদি বলি 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে? 1 থেকে 50 পর্যন্ত, তাহলে এই যে এক ঘর মানে প্রত্যেকটা ঘরও 10 করে, 1 2 3 4 5, এখানে কাটার পরে তাহলে কয়টা আছে মোট যোগ করেন, 4 4 8 10 12 15, তাহলে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা? 15টা। তো এইভাবে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আরও শর্ট ট্রিক্স ভাবে শেখানোর জন্য। তো ভিডিওটা মনে হয় অনেক বড় হয়েছে না? কয় মিনিট হয়েছে? 28 মিনিট হয়েছে। তাহলে এইভাবে পড়বেন। তবে সব থেকে বড় কথা হচ্ছে যে আমি আমার চ্যানেলের সাথে থাকেন ইনশাল্লাহ, আমার চ্যানেলের সাথে থাকেন, আমি চেষ্টা করব আপনাদের একদম ফুলফিল একটা প্রিপারেশন দিয়ে দেওয়ার জন্য, আমি এটা চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে তারপর আমার একটু খারাপ লাগে যে জিনিসটা, সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট তারপরেও আছে যে আসলে আমি জানি না ওগুলো স্টুডেন্ট কিনা, কিছু অনেক সময় 2-1টা কমেন্ট করে, বিষয়টা দেখে খুব খারাপ লাগে। আরে ভাই এটা তো ফ্রি ক্লাস, তাই না? ফ্রি ক্লাস যে ইউটিউবে তো ওই হিন্দি মুভি দেখে আসলে লাভ নাই, তাই না? তো আমার কাছ থেকে ভিডিও দেখলে কিছু তো শেখা যায়, তো অন্তত আসলে লাইকও তো দেওয়া যায় একটা, তাই না? লাইক দেওয়ার কথা বাদে দিলাম, অন্তত খারাপ বাজে কমেন্ট না করা যায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি যে তুমি তোমার মুখকে কন্ট্রোল করো, তোমার জিহ্বাকে কন্ট্রোল করো, জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার, তাই না? এই কথাটা কিন্তু বলছে। তো যাই হোক, আপনারা আমার ভিডিও যারা প্লে করেন অবশ্যই তারা কমপক্ষে অনার্স কমপ্লিট, তবে 2-1জন একটু 2-1টা বাজে কমেন্ট আসে, হয়তো তাদের ইউটিউব চ্যানেল আছে এরকম আর কি, মানে যে হিংসা জেলাসি একটা বিষয় আছে না। তবে মনে রাখেন যে আল্লাহ, এটা আছে সূরা ওয়াকিয়া আয়াত নাম্বার 24, যে আল্লাহ উত্তম কাজের প্রতিদান উত্তম কিছুই দেয়। কথাটা আবার আছে সূরা আর রহমান আয়াত নাম্বার 60, যে আল্লাহ ভালো কাজের প্রতিদান ভালোই দেয়, হিংসা করে লাভ নাই। ওই আপনি আসমানের দিকে যদি থুতু দেন, থুতু আপনার নিজের মুখেই পড়বে। তো যাই হোক, অনেক কথা বলছি, আমার সাথে থাকেন, আমি বারবার বলতেছি আমার চ্যানেলের সাথে থাকেন, আপনাদের আশা করি উপকার হবে, হেল্প হবে। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া শুভকামনা করবেন, আপনাদের জন্য রইল। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।